আসসালামু আলাইকুম। হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের কন্টিনিউয়েশন হবে কত ক্লাসে। শোনা যাচ্ছে তো আমাকে? না, জি ম্যাম, আমাকে শোনা যাচ্ছে না? আজকে আমরা আমরা পার্টোগ্রাফ নিয়ে প্রথমে আমরা পার্টোগ্রাফ নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমাদের প্র্যাকটিক্যাল কিছু সেশন আছে যেখানে পার্টোগ্রাফ আমরা একটু প্র্যাকটিস করব। তারপর প্রথমে যদি আমরা বলতে চাই যে হোয়াট ইজ পার্টোগ্রাফ, it is nothing but a graphical representation of progress of labor and some related conditions of the maternal and fetal conditions. এটা কিন্তু কিছুই না, সবার কাছে একটা পার্টোগ্রাফ মানে একটা ভয়ের জিনিস, যে কি কিন্তু মনে রাখতে হবে যে এটা কিন্তু তোমরা তো সায়েন্সের স্টুডেন্ট, তাই না? গ্রাফ করে এসছো, কিন্তু স্টুডেন্টরা পার্টোগ্রাফ নিয়ে অনেক ভয় পায়। আসলে এটা তো একটা সিম্পল জিনিস, সিম্পল পেপার। এটা কিন্তু করা হয়েছে আসলে যারা মেইনলি মিডওয়াইফদের, যারা কিন্তু ডাক্তার না, যেহেতু তারা বুঝবে না, যারা গ্রাফ দিয়ে এঁকে তাদেরকে সহজ করার জন্য। কিন্তু সেটাই কিন্তু স্টুডেন্টরা সবচেয়ে ভয় পায় পার্টোগ্রাফকে। তো সুতরাং এটাকে ভয় পাওয়ার কিছু নাই। সবার কাছে যদি সামনে একটা পার্টোগ্রাফ থাকে তাহলে তোমাদের একটু সুবিধা হবে পার্টোগ্রাফটা দেখতে। পার্টোগ্রাফের কয়েকটা পার্ট আছে, এটা আমরা জাস্ট সুবিধার জন্য, পড়ানোর সুবিধার জন্য ভাগ করি। আসলে তেমন তো ভাগ না। তার মধ্যে প্রথমেই আছে হচ্ছে কিছু পেশেন্ট আর কি মাদার্স ইনফরমেশন, যেটা পার্টোগ্রাফের ফার্স্ট পার্টে থাকে। আর কি আছে, একটা হচ্ছে ফিটাল কন্ডিশনস, progress of labor, maternal condition, and different medications that are used also plotted in the partograph. আমরা সাধারণত পার্টোগ্রাফ কিন্তু প্রথমে অনেকবার চেঞ্জ হয়েছে। আমরা এখন যেটা মডিফাইড হু পার্টোগ্রাফ সেটাই ইউজ করা হয়। সেটা করা হয়েছে সাধারণত সুবিধার জন্য, সিম্পলিফাইড করার জন্য ডিফারেন্ট ভাবে চেঞ্জ করা হয়েছে। তো পার্টোগ্রাফের প্রথম পার্ট যেটা আমি বললাম যে মাদার্স ইনফরমেশন, মাদার্স ইনফরমেশনের মধ্যে মাদার ইনফরমেশনটা দেখবে যে পার্টোগ্রাফের একদম উপরে থাকে। ইনফরমেশন গুলা কি কি থাকে, ম্যাটারনাল, অনেক সময় মায়ের নাম থাকে, নেম, এজ, দেন ডেট অফ অ্যাডমিশন, প্যারা, গ্রাভিডা, আর একটা জিনিস এক্সট্রা থাকে হসপিটাল নাম্বার, অ্যান্ড টাইম অফ দি রাপচার অফ মেমব্রেন। কারণ অনেক পেশেন্ট লেবারে আসে যখন, তখন অলরেডি মেমব্রেন রাপচার হয়ে এসে বাসা থেকে। তো মেমব্রেনটা কখন রাপচার হয়েছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ফাইন্ডিংস, যেটা আমাদের লেবার ম্যানেজমেন্টের জন্য লাগে। সেজন্য এই পয়েন্টটাও দেয়া থাকে। যদিও সব পেশেন্টের তো আর রাপচার মেমব্রেন হয় না। রাপচার মেমব্রেন যদি হয়ে থাকে, পেশেন্ট যদি রাপচার মেমব্রেন নিয়ে আসে, তাহলে ওখানে একটা ডেট এন্ড time of the rupture of the membrane. So these are the maternal informations. আমি পরে পার্টোগ্রাফ দেখলে তোমাদের ওইটা দেখতে পাবে, অথবা তোমাদের সামনে যদি পার্টোগ্রাফ থাকে। দেন পার্টোগ্রাফের প্রথম যে গ্রাফটা, সেই গ্রাফটা হচ্ছে ফর দি ফিটাল হার্ট রেট। ফিটাল কন্ডিশন আমরা দেখি হচ্ছে, ফিটাল কন্ডিশনের তিনটা জিনিস আমরা দেখি। একটা হচ্ছে ফিটাল হার্ট রেট, নাম্বার 2 হচ্ছে কালার অফ দি লাইকার অথবা অ্যামনিওটিক ফ্লুইড, এন্ড দি মোল্ডিং। এই তিনটা জিনিস আমরা অ্যাসেস করি। এইটা তিনটা জিনিস দিয়ে আমরা অ্যাসেস করি যে ফিটাল কন্ডিশনটা কেমন। তার মধ্যে প্রথম পার্টটা হচ্ছে ফিটাল হার্ট রেট। প্রথম যে গ্রাফটা সেটা আমরা ইউজ করি ফর দি প্লটিং অফ দি ফিটাল হার্ট রেট। সবসময় কিন্তু যে গ্রাফটা আমরা প্লটেড করি সেটা এগেইনস্ট দি টাইম করতে হয়, ইন আওয়ার। এখানে দেখো, এখানে দেয়ার আর স্মল স্কোয়ার অথবা রেক্টেঙ্গেল যাই বলো, সাধারণত ভার্টিক্যাল স্কেলটা ইউজ করা হয় ফিটাল হার্ট রেট করার জন্য, এবং সবকিছুরই হরাইজন্টাল অ্যাক্সিস হচ্ছে টাইম, এন্ড ভার্টিক্যাল অ্যাক্সিসের স্মল স্কোয়ারের লেন্থটা এক একটা স্কোয়ার, আপার স্কেলটা
হচ্ছে 10 বিটস পার মিনিট। এক একটা স্কোয়ার, স্মল স্কোয়ার, এই স্কোয়ারটা এইটুক হচ্ছে 10 বিটস পার মিনিট, 20, 30, 40। তো যখনই আমরা ফিটাল হার্ট রেট সাধারণত কিন্তু এভরি 30 মিনিটসে দেখা হয়, এভরি 30 মিনিটস দেখে আমরা ফিটাল হার্ট রেট এখানে প্লট করি। যদি আমি টাইম যদি আমার এখানে থাকে 130 হয়, তাহলে এখানে 25 হলে এখানে হবে একটা ডট। আমরা সাধারণত একটা ডট দিয়ে ইউজ করি এই ফিটাল হার্ট রেটটা। এখন কোথায় আমরা ডট দিব সেগুলো আমি পরে বলবো টাইমের বেলায় যদি আসে, কিন্তু এখন মনে রাখতে হবে আমরা যদি গুনি যে তার 140, তাহলে এখানে 145, এখানে 150, এখানে, ঠিক আছে। এবং তার যে হরাইজন্টাল হচ্ছে স্মল স্কোয়ার হচ্ছে হাফ এন আওয়ার, এইটুকু হলে 1 আওয়ার, স্মলটা হচ্ছে হাফ এন আওয়ার। দেন পরের যে গ্রাফটা, সেই গ্রাফটার মধ্যে সাধারণত দুইটা জিনিস আমরা দেখি। আপার গ্রাফ হচ্ছে ইউজ ফর দি এমনিওটিক মেমব্রেন, আর নিচেরটা হচ্ছে মোল্ডিং। এমনিওটিক মেমব্রেন এক হচ্ছে যখন রাপচার না হয় তখন কিন্তু আমরা কালার দেখতে পাই না। যদি রাপচার না হয়, ইনট্যাক্ট থাকে, দেন উই ইউজ I for intact membrane. This is I for intact membrane. But after rupture of the membrane, তখন আমরা color of the liquor amniotic fluid লিখব। তখন যদি কালার ক্লিয়ার থাকে then C, কালার যদি ব্লাড স্টেন থাকে B, and কালার যদি মেকোনিয়াম স্টেন থাকে then we plotted M. And the lower graph is for the molding. Molding সম্বন্ধে আইডিয়া আছে কিনা? Molding is nothing but the condition of the fetal skull bone at the suture. Suture এর জায়গায় molding normally at the suture of the skull, the bones are separated, remains a bit separated by a space. This is the normal condition. Then if the bones are at the suture, the bones are separated, then it is molding 0. But when the bones come close together, side by side, then the molding is 1+. And molding is 2+ when the bones overlaps. The molding is nothing but is produced by compression of the fetal head. যখন বেশি compression হবে, 1 to 2 degree molding is normal, but molding indicates there is abnormal compression over the fetal head, indicating obstructed labor. So 2+ হচ্ছে when the skull bones overlaps, that is একটার উপরে আরেকটা উঠে যায়, but it can be separated by compression. আমরা যদি finger দিয়ে compress করি, then it will be separated. This is 2+. But when the bones overlaps but it cannot be separated, then it is 3+ molding. So this graph is used for indicating the molding of the fetal head. And molding can be seen only when the membrane is ruptured. If the membrane is intact, then molding cannot be assessed. Now the next graph, the most important part of the partograph, is the graph which is used to see the progress of the labor. আমরা সাধারণত progress of labor কিভাবে দেখি? Progress of labor is assessed by uterine contractions. Number 2 হচ্ছে cervical dilatation and the descent of the fetal head. These are the 3 parts or 3 conditions by which the progress of the labor is assessed. Number 1 is cervical dilatation. Number 2 হচ্ছে descent of the fetal head and the frequency and contraction of the uterus. So this graph is used for, this single graph is used for both the cervical dilatation and the descent of the fetal head. That this is the vertical scale is used for from 0 to 10. This is used for cervical dilatation, and
each one square is equals to 1 centimeter. 0, 1 centimeter, 2 centimeter, 3 centimeter. And also this, the descent of the fetal head, for the indicating the descent of the fetal head, this same graph is used. And for the fetal head, the graph is used from 5 to 0. 5 to 0. কেন 5 to 0 সেটা আমরা পরে দেখব যে সাধারণত fetal headটাকে আমরা fetal head এর descent of the fetal head আমরা assess করি from the abdomen. Abdomen হচ্ছে যদি whole of the fetal head is above the symphysis pubis তখন আমরা 5/5 বলি যে 5/5 of the fetal head palpable. তো যখনই descent of the fetal head হবে তার মানে সবচেয়ে বেশি হচ্ছে সরি কম descent হলে 5/5, then 4, then 3. যেহেতু যখনই fetal head pelvis-এ ঢোকা শুরু করবে, enter করবে, then the portion above the brim will be reduced. So this is the graph which is used for to see the cervical dilatation and the descent of the fetal head. This square 1 centimeter and horizontally this is 1 hour and half an hour. And there are 2 lines. সাধারণত তোমাদের যদি সামনে থাকে দেখবা যে this graph has 2 lines. This is alert line and this is action line. Alert line is drawn in such a manner if the cervical dilatations occur at the rate of 1 centimeter per minute, 1 centimeter per hour, then the graph will be like the alert line. আমরা এটাকে কেন করেছি, আমরা তো ডাক্তাররা বুঝবো যে আমরা কতটুকু ডাইলেটেশন হলে তার নরমাল প্রোগ্রেস, বাট যারা বুঝবে না তারা প্রোগ্রেস অফ লেবারকে অথবা সার্ভাইকাল ডাইলেটেশনকে এই লাইনটার সাথে কম্পেয়ার করবে, সেজন্য এই লাইনটা টানা হয়। দিস ইজ দ্য স্লোয়েস্ট রেট অফ সার্ভাইকাল ডাইলেটেশন। দিস ইজ দ্য স্লোয়েস্ট রেট অফ দ্য, যদি সার্ভাইকাল ডাইলেটেশনটা অ্যালার্ট লাইনে থাকে তাহলে ধরে নেওয়া হয় যে দিস ইজ দ্য স্লোয়েস্ট রেট অফ সার্ভাইকাল ডাইলেটেশন, এই অ্যালার্ট লাইন। যদি সেজন্য যদি আমরা যে সার্ভাইকাল ডাইলেটেশনটা দেখব সেই লাইনটা যদি অ্যালার্ট লাইনের উপর থাকে অর to the left of the alert line, then the progress is normal. Alert line এর left side এ থাকা মানে কি, the cervical dilatation rate is more than 1 centimeter per hour. এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না, গ্রাফ জড়ি থাকবে। এটা হচ্ছে যদি 1 centimeter per minute per hour থাকে, যখনই এটা লেফটে যাবে তখন কিন্তু সার্ভাইকাল ডাইলেটেশনের রেটটা হবে মোর দেন 1 সেন্টিমিটার পার আওয়ার। আর যদি সার্ভাইকাল ডাইলেটেশনের রেটটা মোর দেন 1 সেন্টিমিটার পার আওয়ার হয় তাহলে সেই কার্ভটা হবে টু দি রাইট অফ দি অ্যালার্ট লাইন। এখন আমরা শুধু এই লাইনটা দেখে বুঝতে পারবো যে তার প্রোগ্রেসটা নরমাল কিনা। যদি প্রোগ্রেস দি সার্ভাইকাল ডাইলেটেশন কার্ভটা যদি on the alert line থাকে or to the left of the alert line, then the progress is normal. But if it is on the right of the alert line, the progress is abnormal. And what is the action line? There is another line is drawn parallel to the alert line, but after 4 hours. এখানে 1 hour, 2 hour, 3 hour, 4 hour, 4 hour পরে একটা অ্যালার্ট অ্যাকশন লাইন। তার মানে যখনই অ্যাবনর্মাল লেবার হবে সেটা যদি 4 ঘন্টা হয়ে যায়, when the cervical dilatation curve touch the action line, it is delayed. That is progress of labor abnormal and it is delayed, so that we have to do an immediate action. যখনই আমরা হয়তো অ্যাবনর্মাল হচ্ছে মনে করছি যে আচ্ছা একটু দেখি আবার নরমাল হয় কিনা, কিন্তু যখন এটা টাচ করে যাবে তখন আর দেখার কোনো সুযোগ নাই, আমাদেরকে অ্যাকশন নিতে হবে। এই দুইটা লাইন কিন্তু মিডওয়াইফদের জন্যই করা হয়েছে, যারা
নর্মাল ডাইলেটেশনের রেট বুঝবে না, তারা এই লাইনের সাথে কম্পেয়ার করবে। যখনই দেখবে যে the cervical dilatation curve is on the right side of the alert line, তখন তাদের মনে হবে যে অ্যাবনর্মাল হচ্ছে এবং তারা পেশেন্টকে রেফার করবে এবং রেফার করে যে রেফারেল জায়গায় আসবে ততক্ষণে যদি এই 4 ঘন্টা পার হয়ে যায় অ্যাকশন লাইনে, তাহলে তাকে ট্রিটমেন্ট শুরু করতে হবে, যে যেটাই হোক সেটা অ্যাসেস করে। তার মানে এটার পরে যাওয়ার আর কোনো সুযোগ নাই। and descent of the fetal head, এখানে যদি দেখি this is 3/5 of the fetal head is palpable, then the fetal head descent দেখার জন্য আমরা প্লট করে একটা রাউন্ড স্মল রাউন্ড দিয়ে আমরা বুঝাই। আর এটা হচ্ছে সাধারণত সার্ভাইকাল ডাইলেটেশনটা একটা স্মল এক্স লিখে দিয়ে দেওয়া হয় অথবা ক্রস। এখানে একটু বোঝানোর জন্য যে 5/5 আমরা কিভাবে প্লট করি, আমরা কিন্তু বলেছি যে ফিটাল হেড ডিসেন্ট দেখার জন্য আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশন, পার অ্যাবডোমিন এক্সামিনেশন করি। দিস ইজ পেলভিক ব্রিম। ধরো if the whole of the fetal head is palpable above the symphysis pubis pelvic brim, then the fetal 5/5 of the fetal head is palpable. তখন আমরা কি করব, তখন আমি যদি আবার দেখি যে 5/5 of the fetal head palpable, তাহলে আমরা যদি টাইম যদি এখানে 1 আওয়ার হয়, তাহলে আমি এইখানে একটা দিব যে আমার হেডটা এখানে আছে, যেহেতু 5/5 of the fetal head palpable. বাট যদি and this is এখানে হচ্ছে 1/5 of the fetal head enters the pelvic brim, that is 4/5 of the fetal head is palpable. তখন আমরা কি করব, তখন আমরা এই 4, এখানে যদি 4/5 হতো তাহলে আমরা এইখানে দিতাম না 4/5 of the fetal head palpable, তাই না? এভাবে এখানে আসছে দেখো 2/5 of the fetal head palpable, এখানে যখন আসছে 0, তার মানে no 5th of the fetal head palpable, that is this is the 0/5 যখন whole of the fetal head enters the pelvic brim. আমরা আরেকটা ছবি দিয়ে যদি বুঝাতে পারি, this is the fetus and this is pelvic brim, here the whole of the fetal head is palpable. আমরা এটাকে বলি যে 5/5, এই whole of the fetal head মানে the whole of the fetal head is considered as 5 finger breadth in dimension. আমরা ধরি যে তার এই হেডটা 5/5 মানে 5 finger breadth হচ্ছে ডাইমেনশনে। তাহলে এখানে আমরা এখানে যদি whole of the fetal head is palpable, দেখো আমি যদি হাত দেই যে আমার 5/5 of the fetal head is palpable, তাহলে আমরা এটাকে লিখবো যে আমরা প্লট করব 5 এ, দেখতে 5/5 of the fetal head is palpable। আর এখানে এটাতে 3/5 of the fetal head enters the brim, that is 2/5 of the fetal head is palpable only। তাহলে আমরা সেই ওখানে যখন প্লট করব তখন আমরা 2/5 লিখব। তারপরে যেটা সরি এটা আগেরটা ইউটেরাইন কন্ট্রাকশন, তারপরে আমরা যেটা একটা গ্রাফ আছে দেখবে যে which extends vertically from 1 to 5 and horizontally it indicates the time, সেটা তো 1 to 12 হতে পারে, যেহেতু লেবার প্রোগ্রেস করতে পারে 12 আওয়ার্স পর্যন্ত, সাধারণত 12 to 14 থাকে। তাহলে এখানে each square this graph is used for recording of uterine contractions. আমরা uterine contractions এর কি দেখি, দুইটা জিনিস দেখি, একটা হচ্ছে frequency means the number of uterine contractions in 10 minutes, আর একটা দেখি আমরা intensity অথবা duration of the contractions, duration দেখি and number of contractions দেখি, frequency দেখি। তাহলে আমরা এখানে ধরে নেওয়া হয় এখানে 1 to 5 ধরে নেওয়া হয় যে ম্যাক্সিমাম কন্ট্রাকশন হতে পারে in 10 minutes 5 contractions। এখন আমি যখন পেশেন্টকে এক্সামিন করব, আমি দেখলাম যে আমরা 10 মিনিটসে দেখি 10 মিনিটসে 2 কন্ট্রাকশনস হচ্ছে, তাহলে আমরা এই দুইটা ঘর ফিল আপ করবো, নাম্বার অফ কন্ট্রাকশন। যদি 3টা হয় 3টা ঘর, 4টা হলে 4টা, 5টা হলে 5টা ঘরই ফিল আপ করবো। এখন হাউ উই কমপ্লিট দি ফিল আপ করবো কি দিয়ে,
that will depend on the duration of contractions. If it is a mild contraction, that is, if it lasts for 20 seconds, less than 20 seconds, then we call the contractions is mild. Then we fill the E by a small dot, and this is mild contractions, a small dot. But when the contractions is moderate, that is, it lasts for 20 to 40 seconds, then we'll fill the square by line. This is moderate contractions. তাহলে আমরা এটা দেখে কিন্তু বুঝতে পারবো যে তার কন্ট্রাকশন কয়টা হচ্ছে। এখানে 1 2 3 contractions in 10 minutes and the contractions last for 40 seconds. And when the contractions is moderate, strong, that is, it is more than 20 seconds, then we fill the square by black, just completely black করে দেই। আমরা যদি এই ঘরটা কনসিডার করি 3 ঘন্টা পর, then this is strong contractions, that is, there are 5 contractions each lasting for more than 40 seconds. Okay, then there is a graph which is used to indicate the oxytocin. আমরা সাধারণত লেবারে থাকলে আমরা হয়তো লেবারের কন্ট্রাকশন কম থাকলে অথবা কোনো কারণে প্রোগ্রেস ইউটেরাইন কন্ট্রাকশন যদি মাইল্ড থাকে অথবা কন্ট্রাকশনটা ঠিকমতো হচ্ছে না, তখন আমরা ইউজ করি অক্সিটোসিন। তো অক্সিটোসিনটা প্লট করার জন্য এখানে দুইটা দেয়া আছে। উপরে লিখতে হবে কত ইউনিট অফ পার লিটার অক্সিটোসিন, and নিচের ইসে হচ্ছে কত ড্রপস পার মিনিট। And there is another graph where the different drugs that are used or IV fluids used for the mother, it is written in this graph. যদি পেথিডিন দেওয়া হয় ব্যথার জন্য, ফ্লুইড দেওয়া হয়, তাকে কোনো কারণে অ্যানালজেসিক দেওয়া হয়, সেসব এখানে সাধারণত এই গ্রাফটাতে ফিল আপ করা হয়। Then there is another graph like the fetal heart, যেখানে আমরা fetal heart rate দেখেছি, এই গ্রাফটা একই রকম। এখানে হচ্ছে this is for maternal blood pressure and pulse. এখানে small square হচ্ছে 10 beats per minute or 10 millimeter of mercury. আমরা একটা গ্রাফেই সাধারণত দুটো জিনিসই দেখব। আমরা যদি ব্লাড প্রেশার হয় 130/80, তাহলে 130 তে এরকম একটা আমরা করব, অ্যারো দিব, আবার 80 তে একটা অ্যারো দিব, তারপর আমরা এটা যোগ করে দেব। এটা হচ্ছে তার ব্লাড প্রেশার। আর তার মাঝখানে আমরা ইউজ করব, যদি হার্ট রেট হয় 100 বিট পার মিনিট, তাহলে একটা ডট দিয়ে এখানে দিব। সাধারণত হার্ট পালস রেটটা হচ্ছে ডট দিয়ে ইউজ করে অথবা হার্ট রেট, আর ব্লাড প্রেশার হচ্ছে একটা আমরা স্ট্রেট লাইন দিব, নিচের অ্যারোটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার, উপরের অ্যারোটা হচ্ছে সিস্টোলিক প্রেশার। জাস্ট এইভাবে আমরা ইউজ করি। তাহলে এটা গেল পালস, ব্লাড প্রেশার এন্ড পালস এন্ড ব্লাড প্রেশার। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে টেম্পারেচার। টেম্পারেচার জন্য হচ্ছে মায়ের টেম্পারেচার দেখতে হবে। সাধারণত ব্লাড প্রেশার, পালস দেখা হয় হাফ এন আওয়ার ইন্টারভেলে, কিন্তু ব্লাড প্রেশার সাধারণত 3 to 4 hours পর পর আমরা ব্লাড প্রেশার চেক করি। টেম্পারেচার তাই 3-4 ঘন্টা পর পর দেখা হয় অথবা যখন ইন্ডিকেট করে। তাহলে এই ঘরটা হচ্ছে ফর দি রেকর্ডিং অফ টেম্পারেচার। তারপরে যে 3টা রো দিয়ে একটা গ্রাফ আছে, সেটা হচ্ছে ফর দি ইউরিন অ্যানালাইসিস। লাস্টেরটা হচ্ছে ভলিউম, যখন ইউরিন পাস করে সেই ইউরিনটা মেজার করে ভলিউম দিতে হবে। তার আর কি দেখি আমরা এখানে, যদি অ্যাসিডেন এন্ড প্রোটিন, সাধারণত অ্যাসিডেনটা না ইন্ডিকেশন হলে দেয় না, কিন্তু প্রোটিনটা দেখা হয়। আর একটা হচ্ছে যদি মাঝে মাঝে গ্লুকোজ দেখা হয় যদি ডায়াবেটিক পেশেন্ট থাকে। ভলিউমটা হচ্ছে কনস্ট্যান্ট, বাকিগুলা যদি ইন্ডিকেশন থাকে তাহলেই দেখা হয়, না হলে শুধু ভলিউমটা দেখা হয়।
আচ্ছা, এখন হচ্ছে কি পার্টোগ্রাফে আমরা এগুলো জেনারেল গেল, এখন পার্টোগ্রাফের মধ্যে আমরা পরে পার্টোগ্রাফ আসবে সেটা দিয়ে আবার করব। এখন আমাদের একটা কোয়েশ্চেন ছিল যে হোয়াট উইল, বলেছি যে প্রেগনেন্সিতে কিন্তু ডেলিভারির সময় আমাদের দেশে একটা ইম্পর্টেন্ট কজ অফ ম্যাটার্নাল ডেথ কিন্তু ইনফেকশনস, সেটা ইন্টারপার্টিভ ইনফেকশন অথবা প্রিপেয়ার ইনফেকশনস। তো আমরা যখন ডেলিভারি হবে, হাউ ক্যান উই প্রিভেন্ট ইনফেকশনস অফ দি মাদার অ্যান্ড দি ফিটাস? ডাজ শি নিড এনি অ্যান্টিবায়োটিক্স? আমরা যে পেশেন্টটাকে আলাপ করছিলাম সেই পেশেন্টটার সম্বন্ধেই কিন্তু। তাহলে আমরা কিভাবে প্রিভেনশন করব? একটা হচ্ছে, একটা জিনিস প্রথমে মনে রাখতে হবে, antibiotics cannot prevent infections and there is no role of antibiotics in cases of a normal labor. নর্মাল লেবারে আমরা কখনো অ্যান্টিবায়োটিক দেব না, তার সব জিনিস, দিস ইজ এ ফিজিওলজিক্যাল প্রসেস and physiologically there are different mechanism by which infection is prevented. আর কিছু হচ্ছে আমাদের যারা মেডিকেল পার্সন অথবা যারা ডেলিভারি করে তাদের দায়িত্ব যাতে ইনফেকশন না হয় প্রিভেনশনের জন্য, বাট সেটা কিন্তু না অ্যান্টিবায়োটিক। কখনো নর্মাল লেবারে কেউ বলবে না যে টু প্রিভেন্ট ইনফেকশন উই ইউজ অ্যান্টিবায়োটিক্স। নো নিড অফ ইউজ অ্যান্টিবায়োটিক ইন কেস অফ এ নর্মাল লেবার। তাহলে আমরা কিন্তু প্রিভেনশন করার জন্য আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে একটা হচ্ছে দি লেবারিং ওমেন, তাকে ক্লিন রাখতে হবে, এনভায়রনমেন্ট ক্লিন রাখতে হবে, যেখানে ডেলিভারি হবে ডেলিভারির জায়গা, ডেলিভারি রুম ক্লিন রাখতে হবে যত কম বেশি। এগুলো হচ্ছে জেনারেল প্রিন্সিপাল, যত কম বেশি মানুষ অ্যালাউড হবে ইন দি ডেলিভারি রুম। আর কি কি করতে বলবো, যেহেতু দি মানে মার ইনফেকশন প্রিভেন্ট করার জন্য একটা হচ্ছে, আমরা কি বলি, আমরা যখনই পেশেন্ট লেবারে যাই তাকে বলি যে একটা শাওয়ার নিতে, একটা হট শাওয়ার নিতে, এবং she can wash herself thoroughly ডেলিভারির আগে যখন সে আর্লি লেবারে থাকবে। এন্ড কিছু প্রসিডিউর আমাদের ডাক্তারদের করতে হবে, সেটা হচ্ছে ভালভাল এন্ড পেরিনিয়াল এরিয়া শুড বি ওয়াশড বিফোর ইচ এক্সামিনেশন। আমরা তো পারভিজানাল এক্সামিনেশন করবো, তাই না? তাহলে এক্সামিনেশন করার আগে ভালভাল এন্ড পেরিনিয়াল এরিয়াটা ক্লিন করতে হবে। তারপরে আমাদের হ্যান্ডস শুড বি ক্লিন উইথ সোপ বিফোর এন্ড আফটার ইচ এক্সামিনেশন। Sterile gloves should be used and par-vaginal examination should be limited. সারাক্ষণই তো করার দরকার নেই, সাধারণত আমরা লেবারিং উমেনে কিন্তু 4 ঘন্টা আগে আমরা par-vaginal examination করা ইন্ডিকেট না, আনলেস আদারওয়াইজ ইন্ডিকেটেড। যদি অন্য কোনো সমস্যা হয়, হঠাৎ মেমব্রেন রাপচার হয় অথবা কোনো এমার্জেন্সি ডেভেলপ করে। আর একটা হচ্ছে ক্লিনলিনেস অফ দি, যেটা বললাম, লেবার রুম এন্ড দি ডেলিভারি এরিয়া শুড বি মেইনটেইন স্ট্রিক্টলি। Sterile instrument should be used and any spillage should be clean immediately. যখনই par-vaginal examination করি অথবা মেমব্রেন রাপচার হলো স্পিলেজ হয় না রুমের মধ্যে, তখন that should be clean immediately. So these are the measures that can prevent infection, not the antibiotic. আমরা কিন্তু সেই আগের পেশেন্টের বেলায় চলে যাচ্ছে। হ্যাঁ, আফটার 1 hour you observe that the patient remains always in supine position. What advice will you give her regarding the position of the patient in labor? তাহলে আমরা কি বলি, একটা হচ্ছে যখন পেশেন্ট লেবারে থাকে, খুব ব্যথায় সে তো কাতরাতে থাকে, তাই না? পেশেন্ট তো পেইনফুল কন্ডিশন, তো অনেক পেশেন্ট কি করে যে শুয়েই থাকে, তাহলে that will hamper the progress of labor. তাহলে আমরা পেশেন্টকে কি বলবো? পেশেন্ট কিন্তু কোন পজিশনে থাকবে, পজিশনে পেশেন্টকে আমরা অ্যালাউ করব what positions he likes, সে যেই পজিশনেই থাকুক সেই পজিশনকে আমরা অনার করব, তাকে বলবো ওই পজিশনে রাখতে। বাট একটা জিনিস মনে রাখতে হবে যে মোবিলিটি শুড এনশিওর। পেশেন্ট শুয়ে থাকলে একদিকে শুয়ে থাকবে না, আচ্ছা শুয়ে থাকো, তাহলে ওই দিকে একটু কাঁথাও, আবার একটু বসো অথবা দাঁড়াও, অথবা পেশেন্টকে বলতে হবে চেঞ্জ করে দেখো কোনটা তার ভালো লাগে, তাই না? কিন্তু পেশেন্ট যেটা পছন্দ করে সেটাই আমাদেরকে দিতে হবে, তাই না? কিছু কিছু পজিশন আছে যে পজিশন হেল্প করে ইন লেবার প্রোগ্রেসে, সেটা হচ্ছে ওয়াকিং, স্ট্যান্ডিং, লিনিং, সাইড লাইং। এগুলো ছবিগুলো দেখবে, যে ছবিগুলো আমি
দেওয়া হয়নি, স্কোয়াটিং করতে পারে, হ্যান্ডস অন নিজ হতে পারে, সিটিং হতে পারে, সেমি সিটিং হতে পারে। These are the different positions. Every position has some advantage because it causes the descent, it helps in the descent of the fetal head, and also it helps to remove the pain, অথবা remove তো ঠিক না, relief of pain, অথবা to reduce some labor pain. So these are the some positions. Now you are monitoring the progress of labor with partograph. Will you when will you start plotting the partograph? এখন রিসেন্ট আমরা মডিফাইড পার্টোগ্রাফে আমি আগে বলেই দিয়েছি যে তোমাদেরকে আমরা করব সাধারণত অ্যাক্টিভ স্টেজে। অ্যাক্টিভ স্টেজে যখন পেশেন্ট অ্যাক্টিভ স্টেজ স্টার্টস ফ্রম 5 সেন্টিমিটার সার্ভাইকাল ডাইলেটেশন, সেজন্য আমরা যখন পেশেন্ট 5 সেন্টিমিটার ডাইলেটেশন হবে তখনই আমরা পার্টোগ্রাফটা প্লট করব। তার আগে লেটেন্ট ফেজে করবো না, তাহলে দেখা যায় যে লেটেন্ট ফেজ ভ্যারি করে, অনেকের ক্ষেত্রে 10 ঘন্টা 12 ঘন্টাও হতে পারে। তো সেই জন্য লেটেন্ট ফেজে না, সুতরাং এটা স্টার্ট করতে হবে at 5 সেন্টিমিটার ডাইলেটেশন অফ দি সার্ভিক্স। এখন একটা সিনারিও আমরা দিচ্ছি যে একটা পেশেন্টের প্লট করার জন্য। যে পেশেন্টটা ভর্তি হয়েছে সেই পেশেন্টের কথাই বলছে এখন, যে অন অ্যাডমিশন at 10 AM এ পেশেন্ট অ্যাডমিটেড হয়েছে। The findings are as follows. হসপিটাল তার X, হসপিটাল নাম্বার X, তার হচ্ছে তার নাম এখানে দেওয়া হয় না, অসুবিধা নাই, যদি না দেওয়া থাকলে সেটা তোমরা প্লট করতে হবে না। পালস হচ্ছে 80 beats per minute, ব্লাড প্রেশার 120/70 millimeter of mercury, temperature 98 degree Fahrenheit. On per abdominal examination, fetal heart rate is 140 per minute. Fetal head, 4/5 of the fetal head is palpable. Uterine contractions, 3 contractions in 10 minutes, and each lasts for 35 seconds. And per vaginal examination, ki pawa gelo, cervix is fully effaced and 5 centimeter dilated. Membrane is intact. Station is -0. Station -0 মানে আমরা তো উপর থেকে বলি that is 4/5 of the fetal head palpable. স্টেশনের বেলাটা আমরা আবার অন্যভাবে করা হবে, যখন আমরা বললাম যে 5th of the fetal head দিয়ে আমরা করি, তো যখন 3/5 of the fetal head enter করবে pelvic beam, it reaches the sternal spine, that is তখন হবে station 0. After admission, she passed 200 ml of urine analysis. There is no glucose, no protein, and no acetone. Plot these findings in the partograph. এটা একটু সবাই খেয়াল রাখো, তাহলে যদি থাকে বইটা তোমাদের কাছে পরেরটা, আমি এখানে পার্টোগ্রাফটা দেখাচ্ছি। দেখো প্রথমে ছিল এখানে, যদিও নাম টাম লেখা হয়েছে, ওখানে প্রথম কিন্তু রিনা নাম ছিল, সেই জন্য বোধহয় লেখা হয়েছে এখানে, যদিও বলে নাই। দেখো এই জায়গাটা হচ্ছে পেশেন্টস মাদার্স ইনফরমেশন। এই প্রথম পার্টে আমরা কি করি, মাদার ইনফরমেশন, সেটার মধ্যে মিসেস রিনা, তার বয়স লেখা হয় না, গ্র্যাভিটা হচ্ছে ফার্স্ট, প্যারা 0, হসপিটাল নাম্বার X, হ্যাঁ, ডেট অফ অ্যাডমিশন ডেটটা বলা হয় না যেহেতু সেই জন্য লেখা হয় না, টাইম অফ অ্যাডমিশন 10 AM, তাই না? মেমব্রেন রাপচার হয় না, যেহেতু মেমব্রেন যদি রাপচার থাকতো কতক্ষণ আগে রাপচার হয়েছে আওয়ার্সে লিখতে হতো এই জায়গাটায়, ঠিক আছে? এইটুকু হচ্ছে পেশেন্টস ইনফরমেশন। তারপর আমরা তো শুরু করব, এখানে প্লট করার একটা নিয়ম আছে, নিয়মটা না মানলে প্লট একদম উল্টা হয়ে যাবে। তাহলে আমরা শুরু করব কোথা থেকে? প্রথম আমরা টাইমটা শুরু করব কোথা থেকে? আমরা কিন্তু সব পেশেন্টের যেহেতু এই প্লট এইটা না, এটা একটু পার্টোগ্রাফি কিন্তু ওই 5 সেন্টিমিটারের পার্টোগ্রাফ পাই নাই দেখে আমার এটা 4 সেন্টিমিটার, এটা তখন ধরা হতো 4 সেন্টিমিটার, এই জন্য কিন্তু 4 সেন্টিমিটার থেকে অ্যালার্ট লাইন, সেটাতে আমরা প্লট করলে কোনো অসুবিধা নাই। এখন যে প্লটটা হয় সেটা হচ্ছে এখান থেকে অ্যালার্ট লাইন হয়, যেহেতু 5 সেন্টিমিটার থেকে আমরা শুরু করি। 5 সেন্টিমিটার এটা কিছুই না, এটা রেটটা একই, কিন্তু 5 সেন্টিমিটার থেকে শুরু করবো, যেহেতু তার আগে এত আমি প্লট করব না। আগে 4 সেন্টিমিটার ছিল, যে 4 সেন্টিমিটার থেকে অ্যাক্টিভ স্টেজ, এখন আবার সেটাকে ধরা হচ্ছে 5 সেন্টিমিটার, সেই জন্য কিন্তু এখানে 4 সেন্টিমিটার করা আছে। আর এখন হলে এইখানে হবে এই লাইনটা, একটা ঘর আগে চলে যাবে। যাই হোক, তাতে অসুবিধা নাই। আমরা তো অনেকগুলো ফাইন্ডিংস পেলাম, যখনই প্লট করতে হবে প্রথম মনে রাখতে হবে, প্রথম প্লটটা করব আমরা সার্ভাইকাল ডাইলেটেশনটা।
তারপরে সেইটার সোজাসুজি আমাদেরকে সবকিছু করতে হবে, না হলে আমি যদি সার্ভাইকাল ডাইলেটেশন এখানেই দেই তাহলে সব জিনিস উল্টো হয়ে যাবে, কারণ আমি এখানে দিতে পারবো না, কারণ আমার তো 5 সেন্টিমিটার। এখানে দিতে হলে প্রথমে আমরা যেহেতু আমরা অ্যালার্ট লাইনের সঙ্গে কম্পেয়ার করব, আমাদের সার্ভাইকাল ডাইলেটেশনের প্রথমটা প্লট করতে হবে আমাদের অ্যালার্ট লাইন। দেখো এই যে এখানে এটা হচ্ছে অ্যালার্ট লাইন। অ্যালার্ট লাইন আমরা যেহেতু এই অ্যালার্ট লাইনের সাথে কম্পেয়ার করব, আমার এখন বলছে 5 সেন্টিমিটার, আমাকে এই প্লটটা করতে হবে এখানে। আমি কেন এখানে দিলাম না, এখানে আমি দিতে পারতাম, কিন্তু শুরু করতে পারতাম এখান থেকে 5 সেন্টিমিটার যদি দিতাম এখানে দিতাম, কিন্তু এখানে দিলে সমস্যা একটাই ছিল, সেটা হচ্ছে আমার কিন্তু অ্যালার্ট লাইনের সাথে উপরে দিতে পারলাম না, তাহলে আমি কিন্তু অ্যালার্ট লাইনের সাথে কম্পেয়ার করতে পারবো না। যেহেতু অ্যালার্ট লাইনের সাথে আমি কম্পেয়ার করব, আমার প্রথম ফাইন্ডিংসটা, প্রথম সার্ভাইকাল ডাইলেটেশনটা অ্যালার্ট লাইনের উপরে উঠতে হবে। তাহলে আমি আমার প্রথম যদি আমাকে এখানে বলতো যে 6 সেন্টিমিটার, তাহলে এই 6 সেন্টিমিটার যদি বলতো তাহলে আমি প্রথমে অ্যালার্ট লাইনে দিতাম, এইখানে দিতাম। যদি ভর্তি হওয়ার সময় সে 6 সেন্টিমিটার, তাহলে এইখানে দিতাম, যেহেতু আমার অ্যালার্ট লাইনের সঙ্গে কম্পেয়ার করতে হবে, এখানে দিতে হতো সার্ভাইকাল ডাইলেটেশনটা। তারপরে আমি যেহেতু এখানে সার্ভাইকাল লিখে, তখন এইটার সোজাসুজি আমি সব প্লট গুলা করবো, কারণ এইটা আমার তখন টাইম হবে। এখন আমার সার্ভাইকাল ডাইলেটেশন দেয়া আছে যে 5 সেন্টিমিটার। এখন অ্যালার্ট লাইনে এখানে দেখি আমরা কোথায় 5 সেন্টিমিটার, এইটা হচ্ছে 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার আমি অ্যালার্ট লাইনের উপরে যাব, তাহলে এইটা আমি অ্যালার্ট লাইনে দিলাম, তাহলে 5 সেন্টিমিটার এখানে দিলাম। আমি এখন আমি সব বাকিগুলো ফিল আপ করবো এটার সাথে করে। তার মানে এইটা আমার এখন 1 আওয়ার, মানে প্রথম আওয়ার হবে, শুরু হবে। তার মানে আমার টাইমটা এখানে আমি টাইমটা দিব 10টার সময় এইটাই, কারণ এই লাইনের উপর শুরু হচ্ছে, ঠিক আছে? এখান থেকে গণনা শুরু হয় আমাদের 10টা বাজে এখানে, ঠিক আছে? আর তার আগে ছিল যখন যদি হতো তাহলে আমি এখানে টাইম লিখতাম। তাহলে আমি যেহেতু এখানে আমার এটা দিয়ে দিয়েছি, সেজন্য আমাকে শুরু করতে হবে এখান থেকে টাইম, যেহেতু 10টা পেশেন্টটা এখানে 10টার সময়, তাই না? 10 AM। আর এই লাইনের উপর আমার এখন শুরু করতে হবে, যেই লাইনে আমি সার্ভাইকাল ডাইলেটেশন সেই লাইনে সব। দেখো আমি তাহলে এখন বাকিগুলা প্লেস করি। তার ছিল এই লাইনের উপর আমার দিতে। হ্যালো, কিছু বলছো? তাহলে আমি ফিটাল হেডটা, ওখানে বললো যে 4/5 অফ দি ফিটাল হেড পালপেবল, তাহলে আমি এই লাইনে আনতে হবে, আমাকে এই লাইনে আনতে হবে 4, এখানে হচ্ছে 4, তাহলে আমি এই লাইনে ফিটাল হেডটা, এটা আমি ফিটাল হেডটা আমি প্লট করলাম। এখন আমি উপর থেকে প্লট করে আসি। এখন হচ্ছে আমাকে কিন্তু এই লাইনের উপরই প্লট করতে হবে। ফিটাল হার্ট রেট বললো যে 140, তাহলে দেখো আমি 140 এখানে 140 প্লট করলাম। তারপরে কি, তারপরে অ্যামনিওটিক মেমব্রেন বললো ইনট্যাক্ট, তাহলে এই ঘরটা আমি আই দিলাম, ইনট্যাক্ট যেহেতু। তারপরে আমার তো সার্ভাইকাল ডাইলেটেশন, ফিটাল হেড হলো। তারপরে আমার এখন ইউট্রাইন কন্ট্রাকশনস বললো যে সে বললো যে 35 সেকেন্ডস লাস্ট করে 3 কন্ট্রাকশনস ইন 10 মিনিটস। দেখো তাহলে আমি 3টা ঘর ফিল আপ করলাম, এবং কিভাবে ফিল আপ করবো, যেহেতু 35 সেকেন্ডস ইট ইজ মডারেট কন্ট্রাকশনস, আমি লাইন ড্র করলাম টু ফিল দ্য স্কোয়ার, তাই না? লাইন এটা কি ইন্ডিকেট করে, দেয়ার আর 3 contractions which last for 35 seconds, 35 to 30 to 40 সেকেন্ড, 20 এর বেশি হলেই 40 সেকেন্ড পর্যন্তই মডারেট। যেহেতু 35 মডারেটের মধ্যে পড়েছে, আমরা লাইন দিয়ে ফিল আপ করলাম। তারপরে আমরা নিচে আসি, তখন ব্লাড প্রেশার বললো যে 120 জায়গায় আমি এটা দিলাম, আর এখানে নিচে বললো 70, তাহলে 120/70 এটা ব্লাড প্রেশার, আর পালস 80, তাহলে আমি 80 এর কাছে একটা ডট দিলাম এই একই লাইনের উপর, ঠিক আছে? তারপর হচ্ছে টেম্পারেচার 98, তার প্রোটিন ছিল না, অ্যাসিডেন্ট ছিল না, ভলিউম ছিল, তে ভর্তি হওয়ার পর 200 ml সে ইউরিন পাস করেছে। তোমাদের এখানে কোনো কোয়েশ্চেন আছে কিনা, বুঝতে পেরেছো কিনা? বুঝতে না পারলে আমি কন্টিনিউ করি, ঠিক আছে? এগুলো আসলে নিজে করতে হবে, 2-1টা করলেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। একটু গ্যাঞ্জাম লাগে, কিন্তু যদি 2-1টা করতে পারো
স্টার্টিংটা ইম্পর্টেন্ট, স্টার্টিংটা যদি শুরু না করতে পারো ঠিক মতো তাহলে সবকিছু গোলমাল হয়ে যাবে। দেখো, after sometimes the woman become distressed with pain. What will we do to relieve her pain? তাহলে আমরা পেইন রিলিফের কতগুলো প্রসিডিউর আছে, কিন্তু মানে সবসময় যে ওষুধ লাগে তাই না। তাহলে the patient is asked to change her position. আমি ওখানে বললাম না যে মোবিলিটি মেনটেন করতে হবে। পেশেন্টকে কি বলতে হবে, তার পজিশন, সে যদি সুপাইন পজিশন থাকে তাহলে পজিশনটা একটু চেঞ্জ করতে হবে। কি হয়, পজিশন চেঞ্জ করলে সে যদি সুপাইন পজিশন থাকে, হেড উইল কম্প্রেস এট দি ব্যাক ওভার দি নার্ভস, সেজন্য নার্ভ রুটে প্রেসার দিবে, প্রেসার দিলে ব্যথা হবে। সে যদি উঠে বসে তাহলে একটুখানি সেই প্রেসারটা রিলিজ হবে, ইট ক্যান রিলিভ দ্য পেইনস। আর কি করবে, মোবাইল করবে আর ব্রিদিং টেকনিক, যে ব্রিদিং টেকনিকটা আমরা বলি যে সে কি করবে, সে ফোর্সফুলি ইন্সপায়ার করবে এন্ড ডিউরিং এক্সপিরেশন সে স্লোলি এক্সপিরেট করবে, এক্সপিরেশনের সময় সে হোল বডি রিল্যাক্স করবে। দিস ব্রিদিং এক্সারসাইজ অলসো রিডিউসেস পেইন। আর কি করতে পারে, ওই যে আমরা বললাম যে তার পার্সোনাল চয়েসে একজন পেশেন্ট থাকবে, তার সঙ্গে যে থাকবে, অথবা কোনো মিডওয়াইফ যারা তার কেয়ার নিবে, তারা কি করতে পারে, ম্যাসেজ করতে পারে, তার ব্যাকে ম্যাসেজ করতে পারে। তারপরে পেশেন্ট যদি খুব বেশি ডিস্ট্রেস না ফিল করে, পেশেন্ট ক্যান টেক এ ওয়ার্ম বাথ অর শাওয়ার। দিস আর দি সিম্পল মেজার্স টু রিডিউস দ্য পেইন। কিন্তু এইসব যদি রিলিফ না হয়, আমরা আরেকটা দিতে পারি, সেটা হচ্ছে ইনজেকশন, পেথিডিন 1 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। আর একটা জিনিস যদি অ্যাভেলেবেল থাকে, epidural analgesia is an alternative if the facility is available. epidural দিলে কিন্তু পেশেন্টের কমপ্লিটলি পেইন রিমুভ হয়ে যায়। এবং পেশেন্ট যদি সেগুলোর কিছু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো যদি পেশেন্ট এগ্রি করে এবং ফ্যাসিলিটি যদি অ্যাভেলেবেল থাকে, অ্যানেস্থেটিস্ট থাকতে হয়, তাহলে epidural anesthesia is an important has an important role. এখন তো দেখো না, সবাই বলে যে পেইনলেস ডেলিভারি, পেইনলেস ডেলিভারি। এখন তো সবাই, আগে তো ভয়ের জন্য ডেলিভারি করতে চাইতো না, এখন যদি শোনে যে পেইনলেস ডেলিভারি হবে তাহলে অনেকে এটাতে হবে আর এগিয়ে আসবে ডেলিভারি করার জন্য। তাহলে পেইন রিলিফ করলে, পেইন রিলিফ করার কি কি ওয়াজ, একটা হচ্ছে চেঞ্জ ইন পজিশন টু মেনটেন মোবিলিটি, ব্রিদিং এক্সারসাইজ, ম্যাসেজ। আর তারপরে আমরা দিতে পারি যে পেইন কিলার, সেটা হচ্ছে ইনজেকশন, পেথিডিন যা হতে কমনলি দেয়া হয়, আর হচ্ছে ইপিডুরাল অ্যানাস্থেসিয়া। আরো কিছু গ্যাস আছে যেগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল না, সেজন্য আমরা ওইসব বিষয়ে বেশি আলাপ করবো। দেখো, হাউ ফ্রিকুয়েন্টলি উইল ইউ অবজার্ভ ফিটাল হার্ট রেট, ম্যাটারনাল পালস, ইউটেরাইন কন্ট্রাকশনস? এগুলো কিন্তু আমি বলে ফেলছি না, 4 ঘন্টা পর পর পার ভেজানাল এক্সামিনেশন করবা, হাফ এন আওয়ার, এটা নিয়ে আমি আর সময় নষ্ট করবো না, ঠিক আছে? তাহলে এই পেশেন্টের আমরা 10টার সময় দেখেছি, কখন তাকে করা হবে, 4 ঘন্টা পর পার ভেজানাল এক্সামিনেশন করা হবে, তাই না? এখন সেই 2টার সময় 4 ঘন্টা পর যখন at 2 PM তার ফাইন্ডিংস গুলো দেখো, আগের ফাইন্ডিংস ছিল যেগুলো, আর এখন কি হলো, এখন হচ্ছে ফিটাল হার্ট রেট 150 পার মিনিট। যদিও ফিটাল হার্ট রেট কিন্তু আমরা প্রত্যেক হাফ এন আওয়ারে করে গেছি, কিন্তু এখন 2 PM এর ফাইন্ডিংস বলতেছে 115 পার মিনিট, ম্যাটারনাল পালস 85, blood pressure 130/70, uterine contractions 4 contractions in 10 minutes, each lasting for 45 seconds. Fetal head 3/5 palpable, cervix 8 to 9 centimeter dilated, station 1. তারপর হচ্ছে মেমব্রেন, এখনো মেমব্রেন ইনট্যাক্ট। তাহলে এখন স্টেশন হচ্ছে -1, that is -1 means 2/5 of the fetal head is palpable, না 3/5, কারণ নিচে যখন স্টেশন তখন 3/5 হচ্ছে পালপেবল ফিটাল হেড। এখন দেখো প্লটটা, আমি আগেরটাই কিন্তু আগেরটাতে, এখন সেকেন্ড টাইমে প্লট করতে যখন হবে তখন দেখো 2 PM, তাই না, 4 ঘন্টা। তাহলে এই যে টাইমটা দেখো, 10টায় ছিল, এখানে আমি 10টারটা করেছি প্লটটা, তাই না, এই লাইনের উপরে, এই ঘরের উপরে, এই লাইন এন্ড এই ঘর। এখন 10টার পর এখানে 11টা, এখানে 12টা, প্রথমে টাইমটা ঠিক করতে হবে, তারপরে সরি এখানে হচ্ছে 1টা, তারপরে এখানে 2টা। তাহলে দেখো এখানে 2টা আছে, আমরা এই লাইন যেগুলো সেগুলো এই লাইনের উপর প্লট করবো, ঘর যেগুলো এই ঘরের উপর প্লট করবো।
তাহলে এখন আসো আমরা এই লাইনের উপর যে প্রথমে উপর, এখন আমাদের সমস্যা নাই, আমরা প্রথম উপর থেকেই চলে আসতে পারি, কারণ সার্ভিস তো এখন একই লাইনে আসবে, আমরা লাইনটা ঠিক করে নিলাম। তাহলে এখন দেখো ফিটাল হার্ট রেট বললো 145, তাহলে এই যে এখানে দেখো 150 আমরা এখানে ফিটাল হার্ট রেট প্লট করলাম। তারপরে এখানে আসলাম, এখানে এখনো ইনট্যাক্ট, আর নিচেরটা মোল্ডিং এর তো প্রশ্ন ওঠে না এখন, যেহেতু মেমব্রেন রাপচার হয় না। তারপরে এখন এসে সার্ভিক্স কিন্তু 8 to 9 সেন্টিমিটার, তাই না? এখানে আসছে, তার মানে এখনো আমার অ্যালার্ট লাইনের উপরে আছে। তারপরে ফিটাল হেড 3/5 পালপেবল, তাহলে এই যে দেখো এখানে 3, আমি 3 এখান দিয়ে আসবো কিন্তু এই লাইনের উপর প্লট করব, ঠিক আছে? আর এখন বললো যে কন্ট্রাকশনস 45 সেকেন্ড থাকে, তার মানে তার স্ট্রং কন্ট্রাকশনস 3টা কন্ট্রাকশন, 4 কন্ট্রাকশনস। তাহলে দেখো আমি 4টা ঘর ফিল আপ করলাম এবং ব্ল্যাক করে দিলাম। তারপরে ব্লাড প্রেশার, এটা তো বুঝেছো, এবং তার তখন আর ইউরিন টিউরিন পাস করে না যেহেতু, সেটা হয় না। এখন আমরা যখন প্লট করি তখন আমরা এটা ফিল আপ করে দেই। তাহলে এটা দেখে কি হচ্ছে, প্রোগ্রেসটা কি নর্মাল মনে হচ্ছে? প্রোগ্রেসটা আমরা মেইনলি দেখি, যেহেতু হেড ডিসেন্ড হচ্ছে, সার্ভাইকাল ডাইলেটেশন এখানে ছিল, এখানে আসছে, অন দি অ্যালার্ট লাইন আছে, সেজন্য প্রোগ্রেসটা নর্মাল, ফিটাল হেড ডিসেন্ড হচ্ছে, কন্ট্রাকশনটাও ভালো আছে, তাহলে এটা প্রোগ্রেসটা কিন্তু তার নর্মালি হয়েছে। এখন দেখে বলছি, as the cervical dilatation curve is on the alert line, maternal and fetal conditions are good, progress is normal, but suddenly the woman develop gush of watery discharge. এখন এই কন্ডিশনে হঠাৎ পেশেন্ট সাডেনলি ডেভেলপ গাশ অফ ওয়াটারি ডিসচার্জ পার ভিজাইনা, এখন কি করব? সাধারণত মেমব্রেন রাপচার হয় কখন? দি নর্মালি মেমব্রেন রাপচার হয় at the late of first stage or at the beginning of the second stage. তাহলে আমাদের কি হয়, যখনই আমরা ধরে নিই যে তার অলমোস্ট ফুল ডাইলেটেড, তার ডেলিভারি হওয়ার সময় হয়ে গেছে, তাই না? তখন আমাদের যখন মেমব্রেন রাপচার হয়ে যায়, তখনই আমাদের আমার হয়তো আমি 4 ঘন্টা পর আমার পিভি এক্সামিনেশন করতে হবে, কিন্তু যেহেতু মেমব্রেন রাপচার হয়ে গেছে আমাকে তখনই মেমব্রেন পারভেজনাল এক্সামিনেশন করতে হবে। কি কেন করতে হবে? একটা হচ্ছে টু এক্সক্লুড দি কর্ড প্রোল্যাপস, অনেক সময় মেমব্রেন রাপচারের সঙ্গে কর্ড প্রোল্যাপস হয়ে যায়, টু সি দ্য কালার অফ দি লাইকার এমনি, আর একটা হচ্ছে সার্ভাইকাল ডাইলেটেশন। যেহেতু সেকেন্ড স্টেজে, এখন সেকেন্ড স্টেজে গেছে কিনা সেটা আমার জানা দরকার, তাই না? আমাকে তো প্রিপারেশন নিতে হবে। সেই জন্য যখনই মেমব্রেন রাপচার হয় তখন আমরা পারভিজনাল এক্সামিনেশন করি। তাহলে পারভিজনাল এক্সামিনেশন করে কি পাওয়া গেল? সার্ভিক্স ইজ ফুললি ডাইলেটেড, স্টেশন -1 and amniotic fluid is clear. What is the stage of labor and what will you do? এগুলো আমরা আগেই বলে ফেলছি, যেহেতু ফুললি ডাইলেটেড তাহলে এটা হচ্ছে সেকেন্ড স্টেজ অফ লেবার। তাহলে আমরা কি করব, আমাদের এখন কাজ কি? আমরা she will be transferred to labor room, all arrangements for the delivery of the baby is to be made, and all management as in the first stage of labor should be continued, that is fetal heart দেখবো, blood pressure সবকিছু কন্টিনিউ করতে হবে, হ্যাঁ? আর মনিটরিং is to be done more frequently, যেহেতু সেকেন্ড স্টেজে ফিটাল হার্ট সাউন্ড আমরা তখন দেখছিলাম হাফ এন আওয়ার, এখন দেখবো 15 মিনিটস ইন্টারভেল, and per vaginal examination should be done hourly. আমাদের কিন্তু আমরা ওই পেশেন্টের কাছে রয়ে গেছি, she is a primary gravida and the baby is average size, do you think she will need episiotomy? আজকাল কিন্তু মাঝখানে একটা এরা আসে, প্রথমে একটা যুগ ছিল এপিসিওটমি দেওয়া হতো না, মাঝখানে একটা যুগ আসলো এপিসিওটমি দেওয়া হতো রুটিনলি, আর এখন আবার একটা যুগ এসছে যে রুটিন প্রসিডিউর ইটস অবসোলেট হয়ে গেছে, যে এখন রুটিনলি দেওয়া হয় না। এপিসিওটমি ইজ নো লঙ্গার রিকমেন্ডেড অ্যাজ এ রুটিন প্রসিডিউর অ্যাজ ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ রেট অফ থার্ড এন্ড ফোর্থ ডিগ্রি পেরিনাল টিয়ার এন্ড সাবসিকুয়েন্ট অ্যানাল স্ফিংক্টার ডিসফাংশন। সেই জন্য কিন্তু রুটিনলি এখন আর এপিসিওটমি দেওয়া হয় না। তাহলে কি এটা অবসোলেট হয়ে গেছে? নো, ইট ইজ নট অ্যাবসোলেট, ইট ইজ কনসিডার অনলি ইফ দি ফলোইং কেসেস, যখন কিছু কিছু কন্ডিশন আমাদের দেয়া লাগে, সেটা হচ্ছে একটা হচ্ছে কমপ্লিকেটেড ভেজানাল ডেলিভারি করা হয়, যদি ব্রিচ, শোল্ডার ডিস্টোসিয়া, ইউজ অফ ফোর্সেপেন্টোস, তখন কিন্তু এপিসিওটমি দেওয়া হয় টু ইনক্রিজ দি কি ইন্ট্রোয়াইটাস, দি ডাইমেনশন অফ দি ইন্ট্রোয়াইটাস ইনক্রিজ করার জন্য। আর যদি পেরিনেল স্কারিং থাকে, ফিমেল জেনিটাল মিউটিলিটি তাকে হিস্ট্রি থাকে, পোরলি হিল থার্ড or fourth degree টিয়ার থাকে, তখনও দেওয়া হয়। আর একটা দেওয়া হয় in cases of fetal distress to expedite the delivery of the fetus.
ঠিক আছে? আচ্ছা, আফটার 1 hour পারো এক্সামিনেশন you found that the head is low down near the introitus, the woman feels the urge. তার মানে এটা হচ্ছে আমরা যখনই সেকেন্ড স্টেজে এক্সপালসিভ স্টেজ, একটা হচ্ছে নন এক্সপালসিভ ছিল আর একটা এক্সপালসিভ, তার মানে সে উমেন ফিলস টু আর্জ টু পুশ, তাহলে মানে সে এখন এক্সপালসিভ স্টেজে চলে আসলো। তখন কি করবে? তখন আমাদেরকে ডেলিভারির জন্য পেশেন্টকে ই করতে হবে। তাহলে কি করতে হবে? আমরা তো ডেলিভারি রুমে নিয়ে এসেছি, এখন দি পেশেন্ট ইজ এক্সপালসিভ স্টেজ, শি ইজ এনকারেজড টু অ্যাটেন্ড। এখন কি পজিশনে সাধারণত ডেলিভারি হবে সেটা পেশেন্ট যদি প্রেফার করে ডরসাল পজিশনে, স্কোয়াটিং পজিশনে, সেই পজিশনটাকে আমরা অ্যাটেন্ড করব। and delivery of the fetal head কি করব? the woman is asked to push during contractions. এখন কিন্তু যেহেতু সে আর্চ ফিল করতেছে, পেশেন্টকে এখন তার বিয়ার ডাউন এফোর্ট দিতে হবে টু এক্সপিডাইট দি ডেলিভারি, তাই না? যখনই পেশেন্টে কন্ট্রাকশন ফিল করবে তখন পেশেন্টকে বলতে হবে পুশ করার জন্য, তাই না? আফটার ক্রাউনিং, পুশ করার জন্য আফটার ক্রাউনিং যখন হবে, ক্রাউনিং মিন্স ফিটাল হেড ডিউরিং এই সেকেন্ড এক্সপালসিভ স্টেজে কি হয়? ইউট্রাইন কন্ট্রাকশনস হয়, ফিটাল হেডটা দেখা যায়, তাই না? দেখা যায় ইন দি ইন্ট্রোইটাস, বাট আফটার রিল্যাক্সেশন হেড কি হয়? আবার উপরে উঠে যায়। এরকম কিন্তু কতক্ষণ হতেই থাকে। কিন্তু ক্রাউনিং যখন হবে, ক্রাউনিং ইজ দ্য কন্ডিশনস when the fetal head descends with contractions and it does not recedes in between the contractions. যখন কন্ট্রাকশন চলে যাবে তখনও যাবে না, দিস ইজ দ্য কন্ডিশন ইজ নোন এজ দি ক্রাউনিং, তাই না? যখন ক্রাউনিং হবে কি হবে? ফিঙ্গার্স অফ দি ওয়ান হ্যান্ড, আমরা কি করব? ক্রাউনিং হয়ে গেলে আমাদেরকে একটু গার্ড দিতে হবে টু প্রিভেন্ট পেরিনিয়াল টিয়ার, তাই না? কারণ কি গার্ডটা কি দিতে হবে? একটা হচ্ছে আমরা চাই যে ফিটাল হেডটা ফ্লেক্সড হয়ে থাকুক। আমরা যেহেতু অক্সিপিটো পোস্টেরিয়র পজিশনে, আমরা কি করব? জাস্ট বিলো দি সিম্ফাইসিস পেভিস, হেডটা কিন্তু বের হওয়ার সময় ডেলিভারি হয় বাই দি প্রসেস অফ এক্সটেনশন, বাট আমরা কি করব? প্রেস করব ফিটাল হেড সো দ্যাট ইট ডেলিভার্ড উইথ এ লেসার ডায়ামিটার। তা সেজন্য আমরা কি করব? হেডের নিচে একটু প্রেস করব। এটা যদি প্র্যাকটিক্যালি দেখো বুঝতে পারো। আর আর এট দ্য সেম টাইম আমরা কি করব? জেন্টাল সাপোর্ট দিব টু দি পেরিনিয়াম। এক হাত দিয়ে পেরিনিয়ামে সাপোর্ট দিব, আর এক দিয়ে হাত দিয়ে হেডটা ফ্লেক্স করব, যাতে ডেলিভারি অফ দি হেডটা স্লোলি হয় এন্ড উইথ দি লেসার ডায়ামিটারে ডেলিভারি হয়। তারপরে যখন when the head is delivered, the প্রথম কাজ হচ্ছে পেশেন্টকে বলা যায় আর পুশ না দিতে, কারণ ঠাস করে তাহলে পুরো বডি ডেলিভারি হয়ে যাবে এবং পেরিনিয়াল টিয়ার হতে পারে। তো যখনই হেডটা ডেলিভারি হবে, পেশেন্টকে ask to not to push, to give any push. তারপরে আমাদের কি কাজ হবে? যে তাড়াতাড়ি বেবির ফেসটা ওয়াইপ করতে হবে, মাউথ এন্ড নোজটা ক্লিন করে দিতে হবে। এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে হয়ে যায়, খুব তাড়াতাড়ি করতে হয়। সঙ্গে সঙ্গে দেখতে হয় নেকে কোনো কর্ড আছে কিনা, কর্ড হলে কর্ডটা কেটে দিতে হয় সাধারণত, না হলে তো কর্ড, আর অথবা যদি লুজ থাকে তাহলে স্লিপ ওভার দি হেড করা যায়। তারপর হেডটাকে কি করতে হয়? যখনই এই হবে, এই প্রসেসগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি হয়, মনে হয় আমরা যেভাবে বলি সেভাবে তো হয় না। তখনই কিন্তু বাচ্চা যখনই বের হয়ে যায়, তোমরা যদি মেকানিজম চিন্তা করো যে ডেলিভারি হয়ে গেলেই কিন্তু তার রেস্টিটিউশন হবে, পেশেন্ট আবার একটু টুইস্টিং হয়ে কিন্তু বের হয়। যখন ডেলিভারি হয় 1/8 অফ দি সার্কেল টুইস্টিং হয়, সেই টুইস্টিংটা তার কারেকশন হবে। দেখা যায় যে হেডটা একদিকে, সাধারণত একদিকে সরে যায় হেডটা। তখন কি করতে হবে? তখন হেড দিয়ে সরে গেলে আমরা কি করি? দুই হাতটা প্লেস করি অন টু সাইডস অফ দি হেড and the woman is asked to gentle push. এই সময় পুশ করতে হবে এবং আমরা কি করি? বেবির শোল্ডারটা আমরা নিচের দিকে পোস্টেরিয়রলি করি যাতে এন্টিরিয়র শোল্ডার ডেলিভারি হবে, এবং এন্টিরিয়রলি আনি তখন পোস্টেরিয়র শোল্ডার ডেলিভারি হবে, and the rest of the body is delivered spontaneously. তখন কিন্তু আর কিছু হতো না, বাচ্চাকে ধরে নিয়ে আসলেই হয়ে যায়। এখন বডিটাকে যাতে বেবি ডেলিভারি হয়ে গেছে, এখন কিন্তু আমাদের সেকেন্ড স্টেজ শেষ হয়ে গেল, তাই না? তাহলে আমরা কি করব? কর্ডটাকে ক্ল্যাম্প করব, ক্ল্যাম্প করে আমরা 1 থেকে 3 মিনিটের মধ্যে আমরা 3 সেন্টিমিটার, সরি এখানে মিনিট লেখছে, সাধারণত 1 থেকে 3 মিনিট পরে কিন্তু আমরা ওই কর্ডটা কাটি, একটু ডিলে করলে সুবিধা আছে কিছু। when the pulsation stop, তখন আমরা কর্ড কেটে দিই, তাই না? তখন মায়ের অ্যাবডোমেনের উপর দিয়ে দেওয়া হয় বাচ্চাকে, ঠিক আছে? এবং ওই মায়ের অ্যাবডোমেনের উপরে কিন্তু তখন তাকে ক্লিন করা হয়, বাচ্চাকে কমপ্লিটলি ঢেকে দিতে হয়, থরলি ড্রাইড করতে হয়। If the baby cries spontaneously and breathing normally, baby is left with the mother. ওখানেই মায়ের কাছে দিয়ে দিতে হয়,
তারপর হচ্ছে এখন কি হলো, এটা কিন্তু সেকেন্ড স্টেজ হয়ে গেল, the placenta is to deliver by the following active principle. তারপরে সেটা হচ্ছে থার্ড স্টেজ অফ লেবার, তাই না? আমরা সাধারণত অ্যাক্টিভলি ডেলিভারি করা হয় প্লাসেন্টা, তাই না? অ্যাক্টিভ ডেলিভারি অফ দ্য প্লাসেন্টা, অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ দ্য থার্ড স্টেজ অফ লেবার। আচ্ছা, তাহলে the baby is delivered but the placenta is still inside the uterus. So what is the name of this stage? তোমরা অলরেডি জানো, this is the third stage of labor and placenta will be delivered actively. Actively delivery করে কিভাবে, সেটা হচ্ছে আমরা বলি যে কন্ট্রোল কন্ট্রাকশন। কন্ট্রোল কন্ট্রাকশনটা কি, যে ইমিডিয়েটলি আফটার ডেলিভারি অফ দি বেবি অ্যাক্টিভ, যদি বলে যে হোয়াট ইজ অ্যাক্টিভ অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার, এটা তিনটা পার্ট। একটা হচ্ছে টু গিভ দি অক্সিটোসিন IM 10 unit IM immediately after delivery of the baby. Number 2 হচ্ছে placenta is delivered by control contraction. Number 3 হচ্ছে after delivery of the placenta there is uterine massage should be given and it should be continued 15 hours, 15 minutes interval for 2 hours. এটা হচ্ছে active management of the third stage of labor. এখন হচ্ছে আমরা কিভাবে প্লাসেন্টা ডেলিভারি করব সেটাকে বলি যে কন্ট্রোল কন্ট্রাকশন বলা হয়। এটার প্রিন্সিপালটা কি, আমরা কি করি, ডাউনওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড ট্রাকশনস অফ দ্য umbilical cord by one hand and upward and backward contraction of the fundus of the uterus with the other hand. যখন ইউট্রাইন কন্ট্রাকশন হবে আমরা যে হাতে প্লাসেন্টা সেটাকে ডাউনওয়ার্ডস এন্ড ব্যাকওয়ার্ডস দিব, আর ইউট্রাসটাকে কি করব, আপওয়ার্ডস। এটা কারণ একটাই, যাতে আমরা তাড়াতাড়ি প্লাসেন্টাটা ডেলিভারি হয় এবং ইউট্রাস যাতে ইনভার্সন না হয়ে যায়, যাতে যখনই ইউট্রাইন কন্ট্রাকশন আসে, যেহেতু আমরা অক্সিটোসিন দিয়ে দিচ্ছি, ইমিডিয়েটলি সেপারেট হয়ে যাবে। আমরা ট্রাকশন রাখলে সেপারেট হয়ে এটা ডেলিভারি হয়ে যাবে। এবং যদি আবার বেশি তাড়াতাড়ি টান দিয়ে থাকি তাহলে হয়তো ইউট্রাসটা আবার অনেক সময় প্লাসেন্টার সঙ্গে জাস্ট ইনসাইড আউট হয়ে যেতে পারে, যেটাকে ইনভার্সন বলা হয়। যেটা যাতে না হয় সেই জন্য পার্ট অ্যাবডোমেনে আমাদেরকে ইউট্রাসটাকে ব্যাকওয়ার্ড প্রেশার দিয়ে রাখতে হবে। এটা প্রসিডিউর আমি আর বলতে চাচ্ছি না, তোমরা তো যেটাই বললাম যে কিভাবে করবে। প্রসিডিউরটা অনেক। এখন দেখো বেনিফিটস, দেয়ার আর সাম বেনিফিটস অফ ডিলেড কর্ড ক্ল্যাম্পিং। আমরা বললাম যে 1 to 3 মিনিটস আমরা ওয়েট করি আনটিল দি কি জানো পালসেশন স্টপস। এটা কি সুবিধা, একটা হচ্ছে ইট ফ্যাসিলিটেটস ট্রান্সফার অফ অ্যাবাউট 8 to 100 ml of blood from the placenta to the baby. আর একটা হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল বেনিফিট আছে, দেখা যায় যে একটু দেরি হলে তাদের নিউরো ডেভেলপমেন্ট ভালো হয়। আর একটা হচ্ছে ইনক্রিজ লেভেল অফ স্টেম সেলস বেশি বডিতে পাওয়া যায়। আর একটা হচ্ছে বেটার আউটকাম অফ প্রিটার্ম ইনফ্যান্টস। এখন আরেকটা পার্টোগ্রাফ দেখার জন্য একটা সিনারিও দিয়ে দিচ্ছে, দেখো একটা ওমেন প্যারা 0 অ্যাডমিটেড ইন দি হসপিটাল at 39 weeks of pregnancy at 6 AM with labor pain. After examination the findings are as follows: height of the uterus 36, longitudinal like cephalic presentation, 4/5 of the fetal head palpable, fetal heart sound 140 beats per minute, uterine contractions 4 contractions in 10 minutes, each lasting for আর cervix is 5 centimeter dilated, membrane rupture, lichen clear, molding absent. এখন এইটা আবার প্লট করো, এটা কিভাবে প্লট করতে হবে এগুলো তোমরা এক্সারসাইজ করবে। পেশেন্ট কিন্তু যখন হচ্ছে বললো যে ডাইলেটেশন হচ্ছে সার্ভিক্স, তাহলে আমাকে প্রথমে সার্ভাইকাল ডাইলেটেশনটা ওভার দি অ্যালার্ট লাইন করতে হবে। দেখো এই যে 5 সেন্টিমিটার ডাইলেটেড, আমি অ্যালার্ট লাইনের উপর দিলাম। হেডটা হচ্ছে 4/5 পালপেবল, এখানে দেওয়া হয়ে গেল। তারপরে আমি উপরে যাই, ফিটাল হার্ট 145 পার মিনিট, মেমব্রেন রাপচার, লাইকার ইনটেক, দেয়ার ইজ নো মোল্ডিং বললো। আর এখানে চলে আসি, সে 6 AM এ, সেজন্য আমি 6 লিখলাম এখানে। তারপর হচ্ছে মডারেট কন্ট্রাকশন ছিল and 3 contractions per minute, 3টা ঘর ফিল আপ করলাম বাই ড্রয়িং লাইনস। বাকি জিনিস কিন্তু বলে নাই, সেজন্য আমি ওগুলা করলাম না। ওই জিনিসগুলো তো তোমাদের এটার মধ্যে আসে, যেগুলো থাকবে সেগুলা। আর উপরে দেখো মায়ের ইনফরমেশনস, গ্র্যাভিটা ফার্স্ট, প্যারা 0, টাইম অফ অ্যাডমিশন 6 AM, রাপচার অফ দ্য মেমব্রেন
কখন বলে নাই, কিন্তু মেমব্রেনটা রাপচার ছিল। রাপচার অফ দ্য মেমব্রেন কি বলেছিল না? পিভি এক্সামিনেশন পাওয়া গেছে, কিন্তু পেশেন্ট বলতে পারে নাই কখন রাপচার, বলে নাই যেহেতু সেটা আমরা লিখতে। ঠিক আছে, তাহলে ওই পেশেন্টটাই 6টার সময় ছিল ওই ফাইন্ডিংস, এখন আসলে 10টার সময় ফাইন্ডিংস হচ্ছে ফিটাল হার্ট সাউন্ড 140, fetal head is still 4 feet palpable, uterine contractions 3 contractions per 10 minutes. এখানে কিন্তু কি দেখা যাচ্ছে, কন্ট্রাকশনটা 3 আছে কিন্তু লাস্টিং ফর 15 সেকেন্ডস, তারপর মাইল্ড কন্ট্রাকশন হয়ে গেল। 6 সেন্টিমিটার ডাইলেটেড সার্ভিক্স, লাইকার ক্লিয়ার, মোল্ডিং 1+। তাহলে কি হলো, আমি যদি আবার প্লট প্লট করে দেখলাম যে 4 ঘন্টা পর আমি তার ডাইলেটেশন হচ্ছে 6 সেন্টিমিটার। বাকি জিনিস প্লট করে আসছি, লাইকার ক্লিয়ার, মোল্ডিং 1+, 6 সেন্টিমিটার, এখানে ফিটাল হেড যেখানে ছিল সেখানেই আছে। আর কন্ট্রাকশনটা 3টা কন্ট্রাকশন আছে, আগে ছিল 4টা কন্ট্রাকশন, এখন 3টা কন্ট্রাকশন এবং মাইল্ড। তাহলে কি হলো কি, এটা দেখে আমাদের মনে হচ্ছে যে তার প্রোগ্রেসটা কি নর্মাল? তার প্রোগ্রেসটা নর্মাল না, যেহেতু অ্যালার্ট লাইনে রাইটে চলে আসছে, ডাইলেটেশন কার্ভটা রাইটে চলে আসছে, ফিটাল হার্টটা হেডটা ডিসেন্ড হচ্ছে না, মোল্ডিং 1+ আছে, ঠিক আছে, কন্ট্রাকশন কমে গেছে। তাহলে এটা হচ্ছে abnormal progress of labor। দেখো, abnormal progress of labor due to inadequate uterine contractions। যেহেতু আমরা এখানে কেন abnormal হচ্ছে, আমরা একটাই ফাইন্ডিংস পাচ্ছি যে তার কন্ট্রাকশনটা কমে গেছে, এখন তো আরো কন্ট্রাকশন বেশি হওয়ার কথা, তাহলে there is inadequate uterine contractions। তাহলে আমরা কি করব এই পেশেন্টের ম্যানেজমেন্ট? Here the cervical dilatation line lies on the right side of the alert line, that is abnormal. It indicates the abnormal progress of labor. And delayed labor এর কজ কি আমরা এখানে পেলাম যে তার অ্যাডিকুয়েট ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে না। তাহলে আমি কি করব, এখানে আমাকে এখন অ্যাকশনে যেতে হবে। অ্যাকশনে যেতে হলে আমাকে কি করতে হবে, ইউটেরাইন কন্ট্রাকশন বাড়াতে হবে। কিভাবে বাড়াবো? বাই গিভিং অক্সিটোসিন। কমনলি আমরা অক্সিটোসিন দিয়ে কন্ট্রাকশন বাড়ানো হয়, স্যালাইনে দিব। এখন 4 ঘন্টা পার হয়ে গেল, 4 ঘন্টা পরে আমি আবার দেখলাম যে তার, তখন তো অ্যাবনর্মাল ছিল, এখন কেমন আছে। আফটার 4 আওয়ার্স 2 PM কি পাওয়া গেল, fetal heart 130 per minute, uterine contractions 5 contractions in 10 minutes lasting for 45 seconds। তার মানে এখানে কিন্তু 5টা স্ট্রং কন্ট্রাকশন হচ্ছে এবং 45 থাকছে। সার্ভিক্স is still 6 সেন্টিমিটার dilated, কিন্তু সার্ভিক্সের ডাইলেটেশন হচ্ছে না। স্টেশন 4 feet palpable, লাইকার মেকোনিয়াম স্ট্যান্ড, মোল্ডিং 2+। তাহলে আমরা যদি প্লট করি, দেখো প্লট করলে দেখা যাবে যে 4 ঘন্টা পরে তার স্টিল 6 সেন্টিমিটার, এইদিকে মোল্ডিং মেকোনিয়াম স্ট্যান্ড হয়ে গেছে, মোল্ডিং 2+, ফিটাল হার্ট সাউন্ডটা মোটামুটি ঠিক আছে, স্ট্রং কন্ট্রাকশন আছে, অক্সিটোসিন চলতেছে। তাহলে কি, এটা তো প্রোগ্রেস করছে না। এখন তখন আমি প্রোগ্রেস, অ্যাবনর্মাল প্রোগ্রেস হচ্ছিল, স্ট্রং কন্ট্রাকশন ছিল না, আমরা কন্ট্রাকশন বাড়ালাম, কিন্তু কন্ট্রাকশন বাড়িয়েও যখন প্রোগ্রেস হচ্ছে না, what does it indicate? এখানে কিন্তু নন প্রোগ্রেসিভ লেবার, আসলে এটা মোটামুটি অবস্ট্রাক্টেড লেবারের মতো, যার প্রোগ্রেস হচ্ছে না, যে দেয়ার ইজ সাম প্রবলেম। আর সঙ্গে সঙ্গে যেহেতু ফিটাল হার্ট সাউন্ডটা ঠিক আছে কিন্তু মেকোনিয়াম আছে, সুতরাং মোল্ডিং 2+, সুতরাং ফিটাল ডিস্ট্রেস। তাহলে এটা ইজ নন প্রোগ্রেসিভ লেবার অথবা ডিলেড প্রলং লেবার, সিপিডির জন্য, যে তার পেলভিসে কোনো সমস্যা আছে। কিন্তু তোমরা এমনি যদি পার্টোগ্রাফ দেখে বলা হয় যে তাহলে যে অ্যাবনর্মাল প্রোগ্রেস অফ লেবার অথবা নন প্রোগ্রেসিভ লেবার উইথ ফিটাল ডিস্ট্রেস, এই সময়টা এর ডায়াগনোসিস হবে। তাহলে আমরা কি করব, কিভাবে ম্যানেজ করবে? আফটার গিভিং অক্সিটোসিন, give uterine contractions increase and become strong, but even after 4 hours the cervical dilatation remains as before and there is no descent. The cervical dilatation curve crosses the action line and liquor becomes mechanized, so there is molding, তাই না? তাহলে কি হবে, সরি, আমাদের এখন এই পেশেন্টকে আর ডেলিভারি লেবার কন্টিনিউ করা যাবে না,
immediate section should be done. ঠিক আছে? আচ্ছা, তোমাদের কোয়েশ্চেন থাকলে বলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে। এটা আসলে নিজেরা যতদিন প্র্যাকটিস না করবে ততদিন তোমাদের ঠিক হবে না, তোমাদের নিজেদেরকে প্র্যাকটিস করতে হবে একদম নিয়ে, কি যেন বলে, পার্টোগ্রাফ নিয়ে 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 প্র্যাকটিস করতে হবে। একটা দুইটা প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, নাহলে আমরা শেষ করে দিব আজকে। ম্যাম কারো কোনো কোশ্চেন নাই, মেবি আমরা শেষ করতে পারি। আচ্ছা, তো ঠিক আছে, ওকে তাহলে। হ্যাঁ, থ্যাংক ইউ।